হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছো। ক্লাস 10-এর প্রাকৃতিক ভূগোলের যে পাঠ নদী এবং তার বিভিন্ন কাজ সে সম্পর্কে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। এই ভিডিওতে আমি নদীর বিভিন্ন কাজের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। প্রথমত দেখো, উচ্চ গতিতে নদীর ক্ষয়কাজে গঠিত ভূমিরূপ। আমরা জানি মূলত নদীর 3টে গতিতে প্রবাহিত হয়: উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। উচ্চগতিতে ক্ষয়কাজ বেশি থাকে। কেন ক্ষয়কাজ বেশি হয়? কারণ উচ্চগতিতে ভূমির ঢাল বেশি থাকে এবং ভূমির ঢাল বেশি থাকার জন্য নদীর জলপ্রবাহ খুব দ্রুত গতিতে প্রবাহিত হয় এবং দ্রুত গতিতে প্রবাহিত হওয়ার জন্য তার নদীগর্ভের যে শিলাখণ্ড, সেই শিলাখণ্ডকে ক্ষয়ের ফলে বিভিন্ন আকৃতির ভূমিরূপের সৃষ্টি করে। এই ভূমিরূপগুলো আমি এখানে লিখে নিয়েছি। প্রথমত দেখো, আয় আকৃতির উপত্যকা বা গিরিখাত। আয় আকৃতির উপত্যকা কি? নদীর পার্বত্য প্রবাহে কি হয়, নদী যখন প্রবাহিত হয় তা ভূমির ঢাল বেশি থাকে এবং ভূমির ঢাল বেশি থাকার জন্য নদী উপত্যকার বিভিন্ন পাথর বোল্ডারের উপস্থিতি বেশি দেখা যায়। এই পাথর বা বোল্ডারের সংঘর্ষে বা অবঘর্ষ ক্ষয়ে নদীর যে খাত বা নদীর তলদেশ গভীরভাবে ক্ষয় হয়ে কি হয়, অনেকটা আয় আকৃতির উপত্যকার সৃষ্টি করে। এই আয় আকৃতির উপত্যকাকে গিরিখাত বলে। দেখো, ঠিক এই রকমভাবে হয়ে থাকে উপত্যকাটা, দেখতে হয়। বোল্ডারের সংঘর্ষে বা অবঘর্ষ ক্ষয়ে ক্রমাগত নিচের দিকে সংকীর্ণ হয়ে যায় এবং এর উপত্যকাটাকে, নদী উপত্যকাটা অনেকটা আই শেপের দেখতে হয়। এটাকে গিরিখাত বলা হয়। আর ভি আকৃতির উপত্যকাটা কি? আয়াকৃতির উপত্যকায় যখন দুপাশের অংশ যখন আবহবিকার বা ভূমিধস বা বিভিন্ন নদী যখন উপত্যকায় এসে মিলিত হয়, তার ফলে যে এখানকার অংশ ধসে যায়, এই ধসের ফলে এই আয়াকৃতির উপত্যকাটাই অনেকটা দেখতে ভি আকৃতির শেপ নেয়। এটাকেই ভি আকৃতির উপত্যকা বলা হয়। আর ক্যানিয়নটা কি? ক্যানিয়নটা হলো মূলত শুষ্ক মরুপ্রায় অঞ্চলে দেখা যায়। শুষ্ক মরুপ্রায় অঞ্চলে যখন নদী, চিরপ্রবাহী নদী যখন প্রবাহিত হয়, তার নিম্ন ক্ষয়ের ফলে অনেকটা আয় আকৃতির ভূমিরূপের মতনই দেখতে হয়, কিন্তু এটার গিরিখাতের থেকে আলাদা। কেন? কারণ গিরিখাতের ক্ষেত্রে কিন্তু সুগভীর বা সুসংকীর্ণ হয় না, অনেকটা ভি শেপের আকৃতিরও হয়, কারণ চারিধারের যে অংশ, উপত্যকার পার্শ্ববর্তী অংশ ধসে যাওয়ার ফলে ভি আকৃতির রূপ নেয়। কিন্তু ক্যানিয়নের ক্ষেত্রে যেহেতু এটা শুষ্ক মরুপ্রায় অঞ্চলে গঠিত হয়, তাই শুষ্ক মরুপ্রায় অঞ্চলে যেহেতু আবহবিকার বা বৃষ্টিপাত কম হয় এবং বৃষ্টিহীনতার জন্য দুপাশের যে উপত্যকার দুপাশের অংশ না ধসার জন্য এটা সুসংকীর্ণ এবং সুগভীর হয়ে থাকে। গিরিখাতের তুলনায় ক্যানিয়ন সুগভীর হয়ে থাকে। এটা মূলত মরুপ্রায় অঞ্চলে দেখা যায়, আর গিরিখাত মূলত বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে দেখা যায়। এবার দেখো খরস্রোত বা র্যাপিড কি? তাহলে র্যাপিড হলো যখন নদীগর্ভে, যখন নদী প্রবাহিত হচ্ছে, নদীগর্ভে কখনো কঠিন এবং কোমল শিলা উলম্বভাবে বা তির্যকভাবে অবস্থান করে। এই অবস্থান করলে যখন নদী অসম ক্ষয় করে, কঠিন শিলাটা কম ক্ষয় করবে, কোমল শিলা বেশি ক্ষয় করবে, কঠিন শিলা বেশি কম, কোমল শিলা ক্ষয় বেশি। এইভাবে অসম ক্ষয়ের ফলে কি হয়, অসম ক্ষয়ের ফলে যখন জলধারা ক্ষুদ্র ক্ষুদ্র সিঁড়ির আকারে নেমে আসে, একেই বলা হয় খরস্রোত বা র্যাপিড। এটার একটাই কারণ হলো কঠিন এবং কোমল শিলা উলম্ব বা তির্যকভাবে অবস্থান করার জন্য অসম ক্ষয়কার্যের ফলে নদী ধাপের ন্যায় বা সিঁড়ির মতো প্রবাহিত হয়ে থাকে। এটাকেই বলা হয় খরস্রোত বা র্যাপিড। জলপ্রপাত। এবার দেখো জলপ্রপাত কি? জলপ্রপাতটা কিন্তু খরস্রোত নয়। আমরা অনেকে গুলিয়ে ফেলতে পারি যে খরস্রোত এবং জলপ্রপাত এক, কিন্তু জলপ্রপাতটা হলো নদীর যে পার্বত্য গতিপথ, মূলত এগুলো কিন্তু পার্বত্য গতিপথে হয়। তা নদীর পার্বত্য গতিপথে উপত্যকার ঢাল হঠাৎ খাড়াভাবে যখন নামে, উপত্যকা যখন প্রবাহিত হচ্ছে হঠাৎ খাড়াভাবে নেমে পড়ল, এটা ধরো নদী প্রবাহিত হচ্ছে, হঠাৎ খাড়াভাবে নিচের দিকে নেমে গেল, এটাই কিন্তু জলপ্রপাত, তাই না?
এই যে উপর থেকে নিচে যখন আমরা ছাদ থেকে নিচে জল ফেলি, সেরকম উপর থেকে নিচে যখন নদী নেমে আসে, নদীর জল, এটাকেই জলপ্রপাত বলা হয়ে থাকে। এবং এই জলপ্রপাত কিন্তু বিভিন্ন কারণে সৃষ্টি হয়ে থাকে, এর বিভিন্ন উৎপত্তির কারণ বিভিন্ন হয়ে থাকে। যেমন শিলাস্তরের বিন্যাস। কি হয়, নদীর গতিপথে কঠিন এবং কোমল উলম্বভাবে বিন্যাস করলে জলপ্রপাত সৃষ্টি হতে পারে। কারণ এটা যদি কোমল শিলা বা কঠিন শিলা হয়, এটা কঠিন শিলা, এটা কোমল শিলা। কঠিন শিলাটা এইভাবে প্রবাহিত হচ্ছে, এখানে কোমল শিলা ছিল, ঠিক আছে, কোমল শিলাটা, কঠিন শিলাটা ক্ষয়ে কোমল শিলাটা ক্ষয়কার্য হয়ে এখানে একটা জলপ্রপাতের সৃষ্টি হলো। এইভাবে কঠিন এবং কোমল শিলার বিন্যাস হলে জলপ্রপাতের সৃষ্টি হয়ে থাকে। এবং ঝুলন্ত উপত্যকা, দেখো এরপর ঝুলন্ত যখন হিমবাহ সৃষ্ট ঝুলন্ত উপত্যকার দিয়ে নদী প্রবাহিত হলেও জলপ্রপাত সৃষ্টি হয়। আরেকটা হচ্ছে মালভূমি। কোনো একটা মালভূমি অঞ্চল, সেই মালভূমি অঞ্চলের প্রান্ত দেশে যখন নদী মানে ঢাল বেয়ে প্রবাহিত হয়, তখনও জলপ্রপাতের সৃষ্টি হয়, কারণ উঁচু অংশ থেকে নিচু অংশে নামলেই সেটা জলপ্রপাতের সৃষ্টি হচ্ছে। আবার এটাও হতে পারে কোনো একটা নদী, সেই নদী থেকে একটা উপনদী এসে নিচে মিলিত হলো, এখানেও একটা জলপ্রপাতের সৃষ্টি হতে পারে। এইভাবে বিভিন্ন কারণে কিন্তু জলপ্রপাতের সৃষ্টি হতে পারে। আরেকটা দেখো, জলপ্রপাতের আবার দুটো শ্রেণী আছে। একটা হলো মানে দুভাগে ভাগ করা যায়, একটা হলো কাসকেড আর এটা হয় ক্যাটারেক্ট। কাসকেড এবং ক্যাটারেক্ট কি? কাসকেড হলো নদী প্রবাহে যখন কঠিন এবং কোমল শিলা উলম্বভাবে প্রবাহিত হয়, তখন কি হয়, কম জল নিয়ে আসে এবং খরস্রোতের মতো পাশাপাশি প্রবাহিত হয় এবং কম জল নিয়ে আসে, এটাকে কাসকেড বলা হয়। আর বিপুল পরিমাণে যখন জল মানে জলরাশি ভয়ঙ্করভাবে যখন উপর থেকে নিচে নামে এবং গহ্বরের সৃষ্টি করে, এটাকে বলা হয় ক্যাটারেক্ট। এবং কাসকেডের যদি একটা উদাহরণ দেখি, তাহলে এটা হলো আয়ারল্যান্ডের টিয়ার্স অফ দ্য গ্লেন একটা উদাহরণ হতে পারে। আর ক্যাটারেক্টের উদাহরণ হতে পারে আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত, ক্যাটারেক্টের একটা উদাহরণ। এবার দেখো প্রপাত কূপ বা প্লাঞ্চ পুল। প্রপাত কূপ কি? এই যে জলপ্রপাত নামছে, প্রবাহিত হচ্ছে জল, নামছে, এটাকে কিন্তু যখন জলপ্রপাতের জল উপর থেকে নিচের দিকে পড়ে এবং নদী খাতের অংশটাকে অনেকটা হাঁড়ির মতো, দেখো হাঁড়ির মতো দেখতে বিশাল গর্তের সৃষ্টি করে, এই গর্তগুলোকেই বলা হয় প্রপাতকূপ বা প্লাঞ্চ পুল। এবার দেখো মন্থকূপ। মন্থকূপ বা পটহোল। পটহোল কি? পার্বত্য প্রবাহে মূলত নদী প্রবাহপথে পার্বত্য প্রবাহে নদীর সংঘর্ষে কিন্তু মানে পাথর বা বিভিন্ন বড় বড় পাথর, তার সংঘর্ষে কিন্তু উপত্যকার তলদেশ মাঝে মাঝে কী হয়, গর্তের সৃষ্টি হয়, উপত্যকার তলদেশে গর্তের সৃষ্টি হয়। এবং পরবর্তী সময়ে ওই গর্তের মধ্যে কি হয়, জল চক্রাকারে কিন্তু ঘুরতে 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 এবং প্রস্তরখণ্ড সহ ঘুরতে ঘুরতে কী হয়, সেটার ক্ষয়কে আরও গর্ত করে ফেলে, এই গর্তটাকে আরও বড় করে গর্ত করে ফেলে। এবং এর পরিধি কিন্তু এর যে পরিধি, এই পরিধি অপেক্ষা কিন্তু এর গভীরতা প্রচুর হয়, কারণ এটা গর্ত করে দেয় এবং খুব গভীর হয়ে থাকে। এইগুলোকে কিন্তু বলা হয় মন্থকূপ বা পটহোল, ঠিক আছে। এবার অনেকগুলো যখন পটহোল অবস্থান করে একসাথে, তখন কি হয়, সেটাকে বলা হয় পটহোল কলোনি। পটহোল কলোনি, এটা যদি উদাহরণ দেখি, তাহলে ঝাড়খণ্ডের কাছে কিন্তু খড়কাই নদীতে এবং তিস্তা নদীর পার্বত্য প্রবাহে অনেক মন্থকূপ বা পটহোল দেখা যায়। মূলত আমাদের যদি দার্জিলিংয়ের দিকে মানে আমাদের উত্তরবঙ্গে যদি দেখা যায়, তাহলে যাওয়া যায়, তাহলে আমাদের তিস্তা নদীতে প্রচুর পরিমাণে পটহোল দেখা যাবে। তারপরে দেখো শৃঙ্খলিত শৈলশিরা। শৃঙ্খলিত শৈলশিরা কি? পার্বত্য প্রবাহে বাধা এড়িয়ে যাওয়ার জন্য মূলত এটা নদী প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। নদী প্রবাহিত হওয়ার সময় কি হয়, পার্বত্য প্রবাহে বাধা যখন আসে, সে বাধাটাকে এড়িয়ে যাওয়ার জন্য নদী কি হয়,
আঁকাবাঁকে পথে প্রবাহিত হয়, আঁকাবাঁকা পথে প্রবাহিত হয় এবং পার্বত্য উপত্যকার দুপাশ থেকে উত্তল যে এই যে উত্তল বাঁক, সেই উত্তল বাঁকে পর্বতের যে অভিক্ষিপ্তাংশ বা স্পার, এই স্পার নেমে আসে এবং নদীর উজান দিকটাকে আড়াল করে রাখে। বেঁকে বেঁকে চলমান নদীতে মনে হয় যে শৈলশিরা, এই শৈলশিরাগুলো যেন মিলিত হয়ে গেছে বা পরস্পর যুক্ত হয়েছে, কুমিরের দাঁতের মতন একটা মিলিত হয়েছে এবং এর উজান অঞ্চলটাকে আড়াল করে রেখেছে। নদী এখান থেকে দাঁড়ালে মনে হবে নদীটাকে দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখানে দাঁড়ালে এইটুকু অংশ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এর পরবর্তী অংশ দেখতে পাওয়া যাচ্ছে না। এইভাবে আড়াল করে রাখে এই যে মিলিত হওয়া যে শৈলশিরা, এইগুলোকেই বলা হয় শৃঙ্খলিত শৈলশিরা বা ইন্টারলকিং স্পার। এগুলো মূলত উচ্চভূমি বা পার্বত্য অঞ্চলে দেখা যায় এবং উচ্চগতিতে এইসব ভূমিরূপগুলোই আমরা মূলত দেখতে পাই। এবার চলো মধ্যগতি এবং নিম্নগতিতে গঠিত ভূমিরূপগুলো দেখে নিই। এবার দেখো মধ্যগতি ও নিম্নগতিতে নদীর সঞ্চয় কাজে গঠিত ভূমিরূপ। প্রথমে দেখো পলল শঙ্কু বা পলল বেচনী। পলল শঙ্কুটা কি? ভূমির ঢাল হঠাৎ কমে যাওয়ায়, যখন নদী প্রবাহিত হতে হতে ভূমির ঢাল হঠাৎ কমে যাওয়ায় কি হয়, পর্বত্য প্রবাহ থেকে যে বাহিত হওয়া নুড়ি কাকড় বালিগুলো সে পর্বতের পাদদেশে এসে সঞ্চয় করে এবং এই সঞ্চয়ের ফলে কি হয়, অনেকটা একটা শঙ্কুর আকৃতির ভূমিরূপের সৃষ্টি হয়। এই ভূমিরূপকে বলা হয় পলল শঙ্কু। এখানে সঞ্চয় হচ্ছে বোল্ডারগুলো, তাই পলল শঙ্কু। এবং এই সঞ্চয়ের পলল শঙ্কুর ওপর দিয়ে যখন প্রবাহিত নদী খাদ দ্বারা শঙ্কুটাকে প্রায় অর্ধগোলাকারে বিভাজন ঘটে বা হাত পাকার মতন দেখতে অনেকটা হয়, তাকে পলল বেচনী বলা হয়। দেখো নদী এভাবে প্রবাহিত হচ্ছে, এখানে একটা পর্বত, এদিকে পর্বত আছে, এগুলো পর্বত পাহাড়, এমনি প্রবাহিত হচ্ছে। এটা হঠাৎ করে এইভাবে নেমে এলো, পর্বতের পাদদেশে শঙ্কুর আকারে সঞ্চয় করলো বোল্ডারগুলো। সেই ওপর দিয়ে যখন নদী প্রবাহিত হচ্ছে, নদীর খাত, তখন এই শঙ্কু আকৃতিটি অনেকটা বেজনির বা হাত পাকার মতন ছড়িয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এটাকেই বলা হয় পলল বেজনী। আমরা যদি আমাদের ভারতবর্ষের আমাদের পশ্চিমবঙ্গ দেখি, পশ্চিমবঙ্গের যে শিলিগুড়ির কাছে যে তিস্তা নদী, সেই তিস্তা নদীতে কিন্তু প্রচুর পরিমাণে পলল শঙ্কু দেখা যায়। এবং আমাদের যদি ভারতের কুশি নদী, সেই কুশি নদীতেও আমরা পলল বেজনী দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এবার দেখো নদী বাঁক। নিম্নগতিতে বা মধ্যগতিতে আমরা কিন্তু উপত্যকার নদী বাঁক দেখতে পাই। নদী বাঁক কি? যেহেতু নদীর গতিবেগ কমে যায় এবং নদী তার প্রবাহ পথে যখন কঠিন বা কোমলশিলা পড়ে, তখন সেটাকে এড়ানোর জন্য এঁকে বেঁকে প্রবাহিত হয়। এইভাবে এঁকে বেঁকে প্রবাহিত হবে, এটাকেই নদী বাঁক বা মিয়েন্ডার বলা হয়, ঠিক আছে। এবার অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি? প্রথমে আমাদেরকে নদীর প্রবাহটাকে জানতে হবে। নদী ধরো এইভাবে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। চলো ভালো করে করছি। নদী এভাবে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, নদী জল প্রবাহিত হচ্ছে, এখানে এসে জলপ্রবাহ এই পারে ধাক্কা দিচ্ছে, বুঝতে পারছো? এটাকে বলা হয় অবতল ঢাল, অবতল পাড়। আর এই পাড়টাকে বলা হয় উত্তল পাড়। আবার নদী এখান থেকে প্রবাহিত হয়ে এখানে আবার এইভাবে অবতল ঢালে ক্ষয় করছে, আবার প্রবাহিত হচ্ছে, এখানে ক্ষয় করছে, সঞ্চয় করছে। নদীর জল যখন প্রবাহিত হয়, অবতল ঢালকে সে ক্ষয় করে, কারণ নদীর জল যেহেতু ডাইরেক্ট এসে এখানে ধাক্কা দিচ্ছে, এটা ক্ষয় করছে। আর এই ক্ষয়জাত পদার্থ কিন্তু অন্তঃপ্রবাহ বা বটম ফ্লো হিসেবে তার ক্ষয়জাত পদার্থগুলো এই উত্তল ঢালে এসে সঞ্চিত হচ্ছে। তাই আমরা বলি না যে নদীর একবার গড় ভাঙে তা ওপার গড়ে, এই কথাটা প্রচলিত আছে। এটা কিন্তু এই জন্য যে এদিকে নদী ক্ষয় করছে, এই ক্ষয়জাত পদার্থ উত্তল ঢালে আবার সঞ্চয় হচ্ছে, ঠিক আছে। এইভাবে যখন ক্ষয় হচ্ছে, ঠিক আছে, এবারও ক্ষয় হতে হতে এগুলো ধরো ক্ষয় হতে হতে যখন
প্রায় ক্ষয় হতে হতে এটা মিলিত হয়ে যায় এক সময়। তখন মিলিত হয়ে যায় ক্ষয় হতে হতে, যখন অবতল দুটো পাড় মিলিত হয়ে যায় তখন নদী আর এই বেঁকে প্রবাহিত হতে চায় না। নদী তখন আবার তার মূল এইভাবে প্রবাহিত হয়ে যায়। তখন এই যে অঞ্চল, সেই অঞ্চলটা অনেকটা সঞ্চয়ের ফলে এটা মূল নদী থেকে আলাদা হয়ে যায়, এবং মূল নদী থেকে আলাদা হওয়ার ফলে এটা কি হয়, অনেকটা ঘোড়ার পায়ের খুঁড়ের মতন দেখতে হয়। তাই এটাকে অক্সবো লেক বা অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলা হয়। অনেকটা সঞ্চয়ের ফলে এটা ভিন্ন হয়ে যায়। আমি করে দিচ্ছি। তখন নদীটা এইভাবে প্রবাহিত হচ্ছে, আর এইটা আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেল, এটা একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আমাদের কিন্তু মুর্শিদাবাদের যে মতিঝিল দেখেছি, সেই মতিঝিলটা কিন্তু একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদের মধ্যে পড়ছে। আর আমাদের এই ভাগীরথী নদীতে, মূলত ভাগীরথী হুগলি নদীতে প্রচুর পরিমাণে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। এবার প্লাবনভূমি কি? মূলত দেখো, ভূমিঢাল কম থাকায় মধ্য ও নিম্নগতিতে কি নদী উপত্যকায় সঞ্চয় অনেক বেশি থাকে। অবশ্যই সঞ্চয়ের ফলে কি, নদীর যে উপত্যকা, বর্ষাকালে দেখো নদী যখন মানে সঞ্চয় কাজ অনেকটা বেশি থাকে এবং তার গভীরতাটা অনেকটা কমে যায়, এবং বর্ষাকালে যখন অতিরিক্ত নদীর জল মানে নদীর খাতে জল বেশি হয়ে যায়, তখন নদীর দুকুল ছাপিয়ে বিস্তীর্ণ এলাকা অঞ্চল জুড়ে মানে প্লাবিত হয়ে যায়। এই যে অঞ্চল, এগুলোকে প্লাবনভূমি বলা হয়। এবং প্লাবনভূমি থেকে জল যখন আবার কমে আবার নদীতে এসে পৌঁছায়, তখন কিন্তু এখানে যে এই পদার্থগুলো মানে পলি স্তরগুলো অনেকটা সঞ্চিত, মানে এখানে এসে যখন আবার পড়ে প্লাবনভূমি থেকে জল, তখন এখানে একটা স্বাভাবিক বাঁধের সৃষ্টি করে। স্বাভাবিক বাঁধের কারণ এই যে পলি, সেই পলিগুলো এখানে যখন আবার নদীর জল আসছে, তখন পলিগুলো এদিকে সঞ্চিত হয়ে এখানে একটা সঞ্চয়ের সৃষ্টি করে, এবং এর ফলে স্বাভাবিক বাঁধের সৃষ্টি হয়ে থাকে। মানে আমরা যদি দেখি তাহলে গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী প্রভৃতিতে প্লাবনভূমি দেখা যায়, এবং এই প্লাবনভূমিতে প্রচুর উর্বর মৃত্তিকা দেখা যায়, কারণ এখানে নবীন পলি স্তর দেখা যায়, এবং তার ফলে এখানে প্রচুর পরিমাণে চাষবাস ভালো হয়ে থাকে। ঠিক আছে, আর স্বাভাবিক বাঁধ সম্পর্কে বললাম। এবার নদী চর বা নদী দ্বীপ। নিম্ন গতিতে নদীর যেহেতু সঞ্চয় কাজ বেশি, তাই নদীর মাঝে মাঝে কিন্তু চরের সৃষ্টি হয়। যখন শুষ্ক ঋতুতে এই চরগুলো আমরা দেখতে পাই, নদীর ওপরে ভেসে উঠে। আবার যখন বর্ষাকালে বা যখন আর্দ্র ঋতুতে কি হয়, এই চরগুলো ডুবে যায়, দেখতে পাওয়া যায় না। আর দ্বীপ কোনো টাইমে কিন্তু ডুববে না, সবসময় কিন্তু খাড়া হয়ে থাকবে। বর্ষা বলো বা শুষ্ক ঋতু বলো, দ্বীপ সবসময় নদীর মধ্যে অবস্থান করবে, কোনো টাইমে ডুববে না। কিন্তু চর ঋতু ভেদে বা তার শুষ্ক ঋতুতে দেখা যাবে, আর গ্রীষ্ম ঋতু মানে বর্ষাতে সেটা ডুবে যাবে। এটাই চর আর নদী দ্বীপের মধ্যে পার্থক্য। এবার দেখো, সবথেকে বড় যে নিম্নগতিতে যে ভূমিরূপটা সৃষ্টি হয়, সেই ভূমিরূপ সম্পর্কে বলবো। সবথেকে ইম্পর্টেন্ট একটা হলো, যেটা হলো বদ্বীপ। নিম্ন গতি সম্পর্কে পড়তে গেলে বদ্বীপ আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। এই বদ্বীপটা মাত্রাহীন বয়ের মতন দেখতে, তাই এটার নাম দিয়েছে বদ্বীপ বা ডেল্টা, মানে গ্রিক অক্ষর ডেল্টার ন্যায় দেখতে হয়, তাই এটাকে অনেকটা ডেল্টা বলা হয় বা বদ্বীপও বলা হয়। কি হয়, নিম্ন গতিতে যখন মানে নদী প্রবাহিত হয় এবং মোহনাতে মিলিত হয়, তখন নদীর জলের যে সমুদ্রের জল এবং নদীর জল যখন মিলিত হচ্ছে, তখন তার জলের পার্থক্য, কারণ এই জলে মানে লবণ বেশি, এই জলে লবণ নেই, এবং এই জলের পার্থক্যের জন্য সঙ্গে সঙ্গে এটা কিন্তু মিলিত হয়ে যায় না, অনেক সময় এটা থিতিয়ে যায়। এবং এই যে নদীবাহিত যে নুড়ি কাকর বালি প্রভৃতি যে শিলাখণ্ড, সেই শিলাখণ্ডগুলো সে কী করবে, সে জমতে শুরু করবে, এবং জমবে কীভাবে, শেপের মতো, মাত্রাহীন বয়ের মতো জমতে থাকবে। এই মাত্রাহীন বইয়ের মতো জমতে থাকায় এগুলোকে বদ্বীপ বলা হয়ে থাকে। এটা মূলত মোহনা অঞ্চলে দেখা যায়, কিন্তু সব নদীতে আবার দেখা যায় না। বদ্বীপ সৃষ্টির কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হলে বদ্বীপ সৃষ্টি হয়। আমাদের যেমন যদি দেখি, তাহলে আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র যে নদীর যে বদ্বীপ, সেই বদ্বীপটা হলো পৃথিবীর বিখ্যাত মানে সবথেকে বড়
বদ্বীপ অঞ্চল, যেমন সুন্দরবন এলাকা আমাদের পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের, এটা খুব বড় একটা বদ্বীপ অঞ্চল। এই বদ্বীপকে আবার কিন্তু কিছু শ্রেণীবিভাগ করা যায়। বদ্বীপের শ্রেণীবিভাগ মানে কি, একটা হলো ধনুকাকার, দুই অনেক সময় যখন কী হয়, শক্তিশালী প্রধান অনুগামী নদী ও তার শাখা নদী সঞ্চয়ে যে বদ্বীপগুলি সমুদ্রমুখী মানে অনেকটা ধনুকের মতো হয়ে থাকে, সেটাকে ধনুকাকৃতি বলা হয়ে থাকে। যখন বদ্বীপের আকৃতি ধনুকাকৃতির মতন হয়ে থাকে, সেটাকে ধনুকাকৃতি বদ্বীপ বলা হয়ে থাকে। যেমন আমাদের গঙ্গা, ব্রহ্মপুত্র, নীলনদ, গোদাবরী, ইরাবতী প্রভৃতি নদী কিন্তু ধনুকাকৃতি বদ্বীপ সৃষ্টি করে। তীক্ষ্ণাকৃতি যদি বদ্বীপ দেখি তাহলে কিন্তু মোহনায় সমুদ্র তরঙ্গের আঘাত প্রবল হলে, মানে মোহনা যখন সমুদ্র তরঙ্গের আঘাত প্রবল হয়, তখন কিন্তু নদীর সঞ্চিত পলি দুদিকে ছড়িয়ে করাতের দাঁতের মতো আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। তাই এটাকে তীক্ষ্ণ, মানে ঠিক এইভাবে হয়ে থাকে। নদী প্রবাহিত হচ্ছে, এইরকমভাবে বদ্বীপ সৃষ্টি হচ্ছে, ধরো এইভাবে বদ্বীপ সৃষ্টি হচ্ছে করাতের দাঁতের মতো, তাই এটাকে তীক্ষ্ণাগ্র বদ্বীপ বলা হয়ে থাকে। এটা যদি উদাহরণ দেখি তাহলে আমাদের ভারতের সুবর্ণরেখার বদ্বীপ কিন্তু একটা তীক্ষ্ণাগ্র বদ্বীপ। তারপর ইতালির টাইবার নদী প্রভৃতি নদীতে দেখা যায়। আর পাখির পায়ের মতো যদি দেখি তাহলে কি হয়, মোহনার যে সমুদ্র তরঙ্গ, সেই সমুদ্র তরঙ্গ শক্তি যখন কম তখন গতিশীল যে প্রধান যে নদী, সে নদীর শাখা দ্বারা বয়ে আনা যে পলি, সে পলিগুলো কী হয়, সমুদ্রে খানিকটা এগিয়ে পাখির পায়ের আঙুলের মতো আকৃতি বিশিষ্ট হয়ে থাকে, এবং এই পাখির পায়ের মতো হয় বলে এ থেকে পাখির পায়ের মতো বদ্বীপ বলা হয়ে থাকে। অনেকটা পাখির পায়ের মতন বদ্বীপ সৃষ্টি হচ্ছে, এটাকে বলা হয় পাখির পায়ের মতন বদ্বীপ। যদি আমরা উদাহরণ দেখি তাহলে কিন্তু মিসিসিপি নদীতে এরকম পাখির পায়ের মতন বদ্বীপ দেখা যায়। এগুলোই মূলত নদীর বিভিন্ন কাজের ফলে গঠিত ভূমিরূপ, এর বাইরে কোনো ভূমিরূপ নেই। এগুলোর দ্বারাই মানে নদী বিভিন্ন ক্ষয় কাজ, সঞ্চয় কাজ এবং বন কাজের ফলে এইসব ভূমিরূপই সৃষ্টি করে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং আমি পরবর্তী ক্লাস খুব শীঘ্রই নিয়ে আসছি। ততক্ষণ আমার সঙ্গে জড়িত থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করে দাও, আর কমেন্টে জানিও ক্লাসটি কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো এবং পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাও। আমি পরবর্তীকালে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরপর আমি নদী থেকে যে বিভিন্ন কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষার পার্সপেক্টিভে খুব ইম্পর্ট্যান্ট। সুতরাং তোমরা আমার সঙ্গে যুক্ত হয়ে থাকো।